আপনি এখন গল্প শিকারীর কবলে। আমাদের আজকের গল্প মৃত্যু ফাঁদ। আজ শুনবেন অন্তিম পর্ব। প্রথম পর্বে আমরা জেনেছি লন্ডনের ৭৪ নম্বর কার্লোভা স্ট্রিটে খুন হন জনৈক মিসেস লিওন ওরফে মিসেস মরিন গ্রেগ। এই হত্যার অনুসন্ধান করতে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে মংসওয়েল ম্যানর নামে এক গেস্ট হাউসে পাঠানো হয় ডিটেকটিভ সার্জেন্ট মিস্টার ট্রেটারকে। কিন্তু তার উপস্থিতিতেই মংসওয়েল ম্যানারে নৃশংসভাবে খুন হয়ে যান একজন অতিথি মিসেস বয়েল। এরপর শুনুন আজকের পর্বে। কিছুক্ষণ পরে রান্নাঘরে সবাইকে দেখা গেল। সন্দেহের চোখে সকলেই একে অপরকে দেখে চলেছে। মলি একটা চেয়ারে গা এলিয়ে বসেছিল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে ভয়, দু চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি। ৫ মিনিট আগে মলির ভয়ার্ত চিৎকারে সবাই ছুটে এসেছিল লাইব্রেরি ঘরে। সার্জেন্ট ট্রেটারের মুখে একটা থমথমে রাগের আভাস। তিনি সবার দিকে তাকালেন, বললেন, আপনি যখন মৃতদেহটা দেখতে পেলেন, খুব সম্ভব তার ২-১ মিনিট আগেই ভদ্রমহিলা খুন হয়েছেন। আচ্ছা, লাইব্রেরি ঘরে ঢোকার সময় কারুর পায়ের আওয়াজ পাননি? ক্লান্ত গলায় মলি বলল, একটা শুধু শীষের শব্দ শুনতে পেয়েছিলাম। আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু একটা দরজা বন্ধ করার যেন শব্দ পেয়েছিলাম। কোন দরজা? ঠিক বলতে পারবো না। মিসেস ডেভিস, একটু ভেবে দেখুন, ওপরে না নিচে, আপনার বাঁ দিকে না ডান দিকে? আমি সত্যি জানি না সার্জেন্ট ট্রেটার, আমি বুঝতে পারছি না আমি শব্দটা শুনেছি কিনা সে সম্পর্কেও আমি নিশ্চিত নই। এইভাবে একটা মহিলাকে চাপ দেওয়া একদমই ঠিক নয়। আর তারপরে ও এখনও সুস্থ নয়, এটা আপনি খেয়াল করবেন আশা করি। কমান্ডার ডেভিস, আমি এখানে হত্যাকাণ্ডের তদন্ত করতে এসেছি, সে কথা বোধহয় আপনি ভুলে গেছেন। নামের আগে আমি কমান্ডার শব্দটা ব্যবহার করি না, সার্জিয়ান। সেটা ঠিক আছে, তবে ওই যে বললাম আমি একটা খুনের তদন্ত করছি। আমার কথা আগে কেউ শোনেননি, আপনারা আমার কথার গুরুত্বও দেননি, মিসেস বয়েলও দেননি। সেই জন্যই সবাই অনেক গোপন খবর চেপে গেছেন। যাই হোক, আমার কিছু বলার নেই, মিসেস বয়েল মারা গেছেন। খুব তাড়াতাড়ি যদি এই রহস্যের সমাধান না করা যায়, তাহলে কিন্তু আরও একটা খুন হওয়ার সম্ভাবনা আছে। আর একটা কেন খুন হতে যাবে? কারণ কাগজের টুকরোয় ৩টে ইঁদুরের ছবি আঁকা ছিল। ৩টে ইঁদুর? মানে প্রতিটা ইঁদুর এক একটা করে মৃত্যুর প্রতীক বলছেন আপনি? বর্তমানে যা পরিস্থিতি, তাই তো মনে হয়। কিন্তু আরেকটা খুন যে এখানেই ঘটবে, সেটা আপনি কি করে জানছেন? তার কারণ ওই নোট বইতে মাত্র ২টো ঠিকানার উল্লেখ ছিল। একটা হলো ৭৪ নম্বর কার্লোভার স্ট্রিট, আর অন্যটা ম্যাংসওয়েল ম্যানর। কার্লোভার স্ট্রিটে মাত্র একটা সম্ভাব্য শিকার ছিল। তার সন্ধানও আমরা পেয়েছি, তিনি মারা গেছেন। কিন্তু ম্যাংসওয়েল ম্যানরের ব্যাপারটা পুরো আলাদা। এখানে ক্ষেত্রটা অনেক বড়, তাই নয় কি? এইসব চিন্তাভাবনা একদম বেকার, ভিত্তিহীন। লংরিজ ফার্মের কুচক্রীরা যে পাপচক্রে এখানে এসে হাজির হবেন, এমন সম্ভাবনা খুব একটা আছে বলে আমি তো মনে করি না। তবে কোনো না কোনো সম্ভাবনা তো এখানে রয়েই গেছে। পরিস্থিতিটা একবার ভেবে দেখুন, অতিথিদের দিকে একবার দেখুন, তারপর আবার বলবেন
মিসেস বয়েলের মৃত্যুর সময় কে কোথায় ছিলেন সেই বিবরণটা আপনারা আমাকে দিয়েছেন। যদিও সেটা আমি যাচাই করে নেব। মিস্টার রেনে, মিসেস ডেভিস যখন চিৎকার করে ওঠেন তখন তো আপনি আপনার ঘরেই ছিলেন, তাই না? মিস্টার রেনে সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। ট্রেটার জিলকে প্রশ্ন করলেন, মিস্টার ডেভিস, আপনি বোধহয় দোতলায় টেলিফোন লাইনটা চেক করছিলেন, তাই না? হ্যাঁ। মিস্টার প্যারাভেসিনি, আপনি ড্রয়িং রুমে পিয়ানো বাজাচ্ছিলেন। হ্যাঁ, আমি খুব আস্তে বাজাচ্ছিলাম। সেটা ঠিক আছে, কোন সুরটা বাজাচ্ছিলেন আপনি? ওই যে ওই 3টে ইঁদুর অন্ধ ওই সুরটা। আসলে হয়েছে কি, মিস্টার রেনে ওইটাই শীষ দিয়ে গাইছিলেন, তো ওই সুরটাই মাথায় ঢুকে গিয়েছিল, তাই আর কি। সুরটা যেমন অস্বস্তিকর তেমনই সাংঘাতিক। আমার একটু ভালো লাগে না এই সুরটা। টেলিফোনটা অচল হওয়ার কারণটা কি? তারটা কি কেউ ইচ্ছে করে কেটে দিয়েছে বলে মনে হচ্ছে? আপনি ঠিকই বলেছেন মেজর। ডাইনিং হলের জানলার ঠিক পাশে অনেকটা তার কেউ কেটে নিয়েছে। সমস্ত ব্যাপারটাই খুব অদ্ভুত। এর পেছনে হত্যাকারী কি উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়? ট্রেটার জিলের আপাতমস্তক নিরীক্ষণ করে বললেন, মিস্টার ডেভিস, আমি সেটাই খুঁজছি। আর মেজর মেটকাফ, আপনি খুনের সময় বেসমেন্টে ছিলেন, মাটির তলা চোরা কুঠুরিতে। কেন সেটা জানতে পারি কি? আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, তারপর হঠাৎ দেখি একটা সুড়ঙ্গ মাটির নিচে চলে গেছে। তা আমি হাঁটতে হাঁটতে সুড়ঙ্গের নিচে নেমে গেলাম। আর হ্যাঁ, মিসেস ডেভিস, আপনাদের এই মাটির তলার ঘরটা কিন্তু খুব সুন্দর, ঠিক প্রাচীন মন্দিরের সুড়ঙ্গের মতো। মেজর মেটকাফ, আমরা এখানে প্রাচীন স্থাপত্য বা শিল্পকলা নিয়ে আলোচনা করতে বসিনি। এখানে একটা খুনের তদন্ত চলছে। আর মিসেস ডেভিস, আপনি একটু খেয়াল করুন তো, আমি বাইরে যাচ্ছি, গিয়ে বাইরের দরজাটা বন্ধ করব। আপনি যে দরজা বন্ধ করার আওয়াজ শুনেছিলেন সেটা এরকমই কিনা? কথাটা বলতে বলতেই তাড়াতাড়ি বেরিয়ে গেল ট্রেটার। কয়েক সেকেন্ড পর একটা দরজা ভেজানোর শব্দ কানে এলো, যদিও শব্দটা ছিল খুবই ক্ষীণ। সঙ্গে সঙ্গেই তিনি ফিরে এসে জিজ্ঞেস করলেন, আপনি কি এরকমই একটা শব্দ তখন শুনেছিলেন? হ্যাঁ, অনেকটা ঠিক এইরকমই। এটা নিচে কাঠের আলমারির পাল্লার শব্দ। আমার মনে হচ্ছে ঘটনাটা এরকম হতে পারে যে মিসেস বয়েলকে খুন করার পর খুনি ফিরে যাচ্ছিলেন, কিন্তু মিসেস ডেভিসের পায়ের শব্দ তিনি পান। তারপর সে নিচের কাঠের আলমারিতে ঢুকে টেনে পাল্লাটা বন্ধ করে দেয়। তাহলে তো ভালোই, আলমারির গায়ে খুনির হাতের ছাপ পাওয়া যাবে। যদি তাই হয়, ওই আলমারির হাতলে তো আমার আঙুলেরও ছাপ পাওয়া যাবে। হ্যাঁ, সেটা ঠিক কথা। মিস্টার ট্রেটার, আমার মনে হয় এই বাড়িটা যেহেতু আমার নিজেরও কিছু দায়িত্ব আছে। সকলের নিরাপত্তাটা দেখা আমারও একটা কর্তব্য। আপনি কি করতে চাইছেন? মানে আমি বলছি, যাকে আপনি সন্দেহ করছেন তাকে তো আটক করে রাখা যেতে পারে। কথা শেষ করে জিল এবার সোজাসুজি ক্রিস্টোফার রেনের দিকে তাকালো। আসন ছেড়ে লাফিয়ে উঠলেন ক্রিস্টোফার। উত্তেজনার আধিক্যে তার কণ্ঠস্বর আরও তীক্ষ্ণ শোনালো। এটা ঠিক না, আপনারা শুধু শুধু আমার উপরে দোষ চাপাচ্ছেন। এটা আমার উপর একটা অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার করছেন আপনারা। উত্তেজিত রেনের দিকে তাকিয়ে মলি তাকে আশ্বস্ত করার চেষ্টা করল। মিস্টার রেনে, আপনার এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আপনাকে সন্দেহ করছি না। আর মিস্টার ট্রেটার, আপনি কি ওনাকে গ্রেপ্তার করতে চান? না মিসেস ডেভিস, আমি সাক্ষ্য প্রমাণ ছাড়া তো কাউকে গ্রেপ্তার করতে পারি না। সার্জেন্ট ট্রেটার, আমি আপনার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। তাহলে আমিও তোমার সঙ্গে থাকতে চাই। না জিল, আমি একা ওনার সঙ্গে কথা বলবো। তোমার মাথায় যে কি আছে আর কি চলছে, উফ। অন্য সকলের সঙ্গে জিলও ঘর ছেড়ে বেরিয়ে গেল। যাবার সময় দরজাটা শব্দ করে বন্ধ করে দিল। মিসেস ডেভিস,
এবার বলুন কি বলতে চান? সার্জেন্ট রেটার, এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে খুনগুলো হচ্ছে, এর জন্য কি লংরিচ ফার্মের ঘটনাটাই দায়ী? ওই যে 3টে অনাথ শিশুর কথা বলেছিলেন, তার মধ্যে কি তাহলে বড় ছেলেটি এই খুনগুলো করছে? তা হতে পারে। আচ্ছা, ওই বাচ্চাগুলোর বাবা মার কোনো খোঁজ পাওয়া যায়নি? মা মারা গিয়েছিলেন আর বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। সেক্ষেত্রে এটাও বলতে পারি যে বড় ছেলেটিকেও যেরকম সন্দেহ করা যায়, তার বাবাকেও সন্দেহ করা যেতে পারে। হ্যাঁ সার্জেন্ট রেটার, আমার আরেকটা কথা মনে পড়ে গেল। মেজর মেটকাপ যখন শুনলেন এখানে পুলিশ অফিসার আসছেন, তখন উনি যেন ভয় পেয়েছেন মনে হলো। সেটা হতেই পারে, কিন্তু কোনো প্রমাণ তো নেই। আর এই খুনের ক্ষেত্রে যেরকম আমরা ছেলেটি বা তার বাবাকে সন্দেহ করছি, তার বোনও কিন্তু সন্দেহ থেকে বাদ যায় না। বর্তমান হত্যাকারী একজন মহিলাও হতে পারেন। মহিলা? এরকম তদন্ত করতে করতে অনেক রকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে এবং সেগুলো খুবই অদ্ভুত। যেমন ধরুন, একটি মহিলা এবং একটি পুরুষের মধ্যে বিবাহ হচ্ছে। পুরুষটি মুখের কথা যা বলছেন মহিলা তাই বিশ্বাস করছেন, বা উল্টো দিকে মহিলা যা বলছেন পুরুষও তাই বিশ্বাস করছেন। কিন্তু পরে গিয়ে দেখা যায় যে একটা বিরাট মিথ্যে লুকিয়ে আছে। তারা একটা সম্পর্ক গড়ে তুলছেন প্রায় কিছু না জেনেই। কয়েকদিনের আলাপ পরিচয়, তাতেই একটা সম্পর্ক। তারপরে কোনো খুন বা কোনো অত্যাচার, অন্যায়। তখন আমরা যখন দেখি, অনেক অদ্ভুত ঘটনা জানতে পারি মিসেস ডেভিস। ট্রেডার আস্তে আস্তে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মলি কিছুক্ষণ পাথরের মতো নিশ্চল দাঁড়িয়ে রইল। তার হাত পাগুলো যেন অসাড় হয়ে গেছে। তার চোখের কোণে দেখা দিয়েছে চিন্তার ছাপ। এই সময় রান্নাঘরের দরজাটা খুলে ক্রিস্টোফার রেনে ঢুকলেন। তিনি বললেন, আরে এই বাড়িটায় তো অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। শুনেছেন, সার্জেন্ট ট্রেটারের স্কি দুটো খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? ওই স্কিগুলো? জিল তো ওগুলো বেসমেন্টে কাঠের আলমারিটা রেখে দিয়েছিল। কিন্তু সে দুটো তো ওখানে এখন নেই। কিন্তু ওই স্কি দুটো চুরি করে কার কি লাভ? সেটা তো আমি জানি না যে কে চুরি করেছে বা কী ব্যাপার। ট্রেটার তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, রেখে একেবারে আগুন হয়ে আছে। মেটকাপকে জেরার পর জেরা করে যাচ্ছে। এদিকে মেটকাপও বলছেন তিনি কাঠের আলমারিটা খুলেছিলেন, কিন্তু স্কি দুটো সেখানে দেখেননি। ট্রেটারের বক্তব্য সেটা কি করে সম্ভব। উফ, অবস্থা যা চলছে। উফ, আমার আর ভালো লাগছে না। মিসেস বয়েলের মৃতদেহটা দেখার পর থেকে আমার এই দৃশ্যটা ভুলতে পারছি না। মুখটাকে বিশ্রীভাবে ফুলে উঠেছিল, আর মুখের মধ্যে কীরকম একটা বেগুনি। আমার ভালো লাগছে না। আমি খুব দুঃখিত মিসেস ডেভিস, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। আপনাকে এখন বিরক্ত না করাই ভালো। আমি বরং এখন যাই। না মিস্টার রেন, একটু থাকুন, যাবেন না। ততক্ষণে রেনে দরজার কাছে পৌঁছে গিয়েছিলেন। তিনি সপ্রসন্ন দৃষ্টিতে মলের দিকে ঘুরে তাকালেন। তারপর বললেন, আপনি সত্যিই চান আমি এখানে থাকি? আপনার আমার সঙ্গে থাকতে ভয় করছে না? না, ভয় পাচ্ছি না। কেন ভয় পাবো? যাক, তাও ভালো। সবাই তো আমাকে অপরাধীই ভাবছে। না, আপনি কেন? সন্দেহভাজন অনেকেই আছেন। সার্জেন্ট ট্রেটার আমাকে বলেছেন সে কথা। মলি টেবিলে মাথা রেখে মুখ ঢাকল। ক্রিস্টোফার এগিয়ে এসে মলির পিঠে হাত রাখল। তার গলায় গভীর সমবেদনার স্পর্শ। ক্রিস্টোফার বললেন, মলি, মুখ তোলো। এই প্রথম ক্রিস্টোফার মলির নাম ধরে ডাকলেন। মলি নিজেকে সংযত করল, মুখ তুলে তাকালো রেনের দিকে। কি হয়েছে তোমার? না, ব্যাপারটা খুবই অদ্ভুত, তাই ভাবছি। ক্রিস্টোফার, আমাদের পরিচয়টা কদিনের? 2 দিনের। কিন্তু মনে হচ্ছে আমরা পরস্পরকে অনেক দিন থেকেই জানি। হ্যাঁ, ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? হ্যাঁ, আসলে মনে হচ্ছে আমরা পরস্পরকে বুঝতে পারছি। আমার মনে হয় আমরা দুজনেই একই বিপদের মধ্যে পড়েছি, তো তাই এরকম মনে হচ্ছে। আচ্ছা ক্রিস্টোফার,
তোমার আসল নামটা কি? নিশ্চয়ই ক্রিস্টোফার রেনে নয়। না, তাহলে কেন? নাম বদলে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছি, এই আর কি। এটাকে আমার একটা ব্যক্তিগত খেয়াল বা শখও বলতে পারো। ছোটোবেলায় আমার সহপাঠীরা আমাকে ক্রিস্টোফার রবিন বলে ডাকতো। সেখান থেকেই এই নামটা আমার মাথায় এসেছে। তাহলে তোমার আসল নামটা কি? আসল নামটা শুনে তোমার কোনো উপকার হবে কি? তবে স্থপতি আমি নই। আসলে আমি একজন পলাতক সৈনিক। কিছুক্ষণের জন্য মলির দু চোখে একটা ভয় ও উদ্বেগের ছায়া ঘনিয়ে এলো। সেটা ক্রিস্টোফারের নজর এড়ালো না। সে বলল, তুমি যেটা ভাবছো হয়তো তাই। আমাদের যে হত্যাকারী, তার সঙ্গে আমার একটা অদ্ভুত মিল আছে। বোকার মতো কথা বলো না। আমি তোমাকে হত্যাকারী বলে বিশ্বাস করি না। তোমার পুরো ঘটনাটা বলো। তুমি ভাবছো আমি কাপুরুষ, আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। না, আসল ঘটনাটা তা নয়। আমি যথেষ্ট সাহসী, আর সেনাবাহিনীতে আমার যথেষ্ট নামও ছিল। আসল কারণটা হলো আমার মা। তোমার মা? হ্যাঁ, গত যুদ্ধের সময় নাৎসি বিমান বাহিনীর আক্রমণে আমার মা মারা যান। তিনি যে বাড়িটায় ছিলেন, বোমার আঘাতে সেই বাড়িটা একেবারে ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে মৃতদেহটা বার করে আনতে হয়েছিল। খবরটা শোনার পরেই আমার মাথাটা কেমন যেন তালগোল পাকিয়ে গেল। সাময়িকভাবে আমার মনে হলো আমি পাগল হয়ে গেছি। মা নয়, ধ্বংসস্তূপে যেন আমি চাপা পড়ে আছি। সেই দুঃস্বপ্ন ভরা দিনগুলো ভুলতে পারি না। আর ভালো লাগলো না। সৈন্য শিবির ছেড়ে রাতের অন্ধকারেই পালিয়ে গেলাম। উদ্ভ্রান্তের মতো বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে বেড়ালাম। তারপর যখন সম্বিত ফিরে এলো, দেখলাম অনেক দেরি হয়ে গেছে। আর শিবিরে ফেরা যায় না, কারণ এর মধ্যেই আমার নাম ফেরারিদের তালিকায় উঠে গেছে। যাই হোক, তখন থেকে আমি শুধু পালিয়ে পালিয়েই বেড়াচ্ছি। ক্রিস্টোফার শূন্য হতাশ চোখে মলির দিকে তাকিয়ে রইলেন। তুমি আবার নতুন করে সব শুরু করো। তা কি আর সম্ভব? সম্ভব। তোমার এমন কি বয়স? না, আমার সব কিছুই নিঃশেষ হয়ে গেছে। না, তোমার সব কিছু শেষ হয়নি। তোমার জীবনে যদি কখনো এরকম কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতো, তাহলে তুমি বুঝতে। আমার জীবনেও একটি রকম সমস্যা হয়েছিল। কি? আমি যার বাগদত্তা ছিলাম, সে একজন পাইলট ছিল। সে যুদ্ধে মারা গিয়েছিল। ও, শুধু এই? আর কিছু নয় তো? হ্যাঁ, আরও আছে। ছোটবেলায় আমি একটা প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছিলাম। আমাকেও হিংস্রতা নিষ্ঠুরতার মুখোমুখি হতে হয়েছিল। জ্যাক যখন দুর্ঘটনায় মারা গেল, মনে হয়েছিল আমার জীবনটা শেষ হয়ে গেছে। কিন্তু তারপরে কি জিলের সঙ্গে পরিচয় হলো? হ্যাঁ, জিলের সঙ্গে পরিচয় হবার পরেই আমার জীবনটা নতুনভাবে বইতে শুরু করলো। আগের ভয় দুর্ভাবনা সব কোথায় মিলিয়ে গেল। তারপর হঠাৎ এখন মলির ঠোঁট থেকে হঠাৎই হাসির রেখাটা মিলিয়ে গেল। তার শরীরটা কেঁপে উঠল। এখন কি হলো? ওই লোকটা এমন। কোন লোকটা? কি হয়েছে? প্যারাবিসিনি? না না, প্যারাভিসিনি নয়, সার্জেন্ট ট্রেটার। সার্জেন্ট ট্রেটার? হ্যাঁ, তিনি এমন কিছু ইঙ্গিত করলেন জিলের ব্যাপারে, বাজে ধারণা ঢুকিয়ে দিয়েছেন আমার মধ্যে। আমি চিন্তার ভাঁজ পড়ল ক্রিস্টোফারের ভ্রু দুটিতে। তার কথার সুরে বিস্ময়ের আভাস। জিল? হ্যাঁ, আমরা দুজনে প্রায় সমবয়সী। যদিও হয়তোবা ওকে একটু বয়সে বড় দেখায়। জিলের সঙ্গে হত্যাকারীর মিল পাওয়া গেছে। কিন্তু কার্লোভার স্ট্রিটে যখন মহিলা খুন হন, তখন তো জিল তোমার সঙ্গে এখানেই ছিল।
মলি চুপ করে রইল। তার চোখ মুখ আড়ষ্ট। মলির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ক্রিস্টোফার বলল, তবে কি ঝিল এখানে ছিল না? সারাদিনই জিল বাড়ির বাইরে ছিল। আমাকে বলে গিয়েছিল তারের জাল কিনতে গেছে। কিন্তু কিন্তু এই দেখো, এই ইভিনিং স্ট্যান্ডার্ড লন্ডনের, ও যখন ফিরে এলো এই পত্রিকাটা ওর কোটের পকেটে ছিল। ও, তাহলে তো ও নিশ্চয়ই লন্ডনে গিয়ে থাকবে। ক্রিস্টোফারের দৃষ্টিতেও সন্দেহের ছায়া। আচ্ছা, জিলকে তুমি কতদিন ধরে চেনো? থামো থামো তুমি। সার্জেন ট্রেটারও এইসব কথাই আমায় বলেছেন। আমি আমি ভাবতে পারছি না আর এসব কিচ্ছু। না, আসলে মেয়েরা তো খুব অল্প জেনেই বিয়ে করে ফেলে, সেই জন্যই মনে হলো। তুমি আবার এসব কথা বলতে শুরু করলে, আমি আর সহ্য করতে পারছি না। আচমকাই মলি চুপ করে গেল। ধীরে ধীরে খুলে গেল ভেজানো দরজা। ঘরের মধ্যে প্রবেশ করল জিল। তার চোখ মুখ থমথমে। মনে হচ্ছে তোমাদের অন্তরঙ্গ আলোচনায় বাধা দিলাম। আরে না না, আমি মিসেস ডেভিসের কাছ থেকে একটু রান্নার রেসিপি নিচ্ছিলাম। তাই নাকি মিস্টার রেনে? এরকম আজগুবি গল্প করার সময় এটা নয় আমার মনে হয়। আর আপনি যদি দয়া করে রান্নাঘর থেকে চলে যান তাহলে ভালো হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর একটা কথা মনে রাখবেন, মলির থেকে আপনি যত দূরে থাকবেন সেটাই ভালো। আমি চাই না পরবর্তী শিকার আমার স্ত্রী হোক। প্লিজ ক্রিস্টোফার, তুমি এখান থেকে এখন চলে যাও। ক্রিস্টোফার রেনে বাইরে বেরিয়ে গেলেন। যাবার সময় দরজাটা সশব্দে বন্ধ করে দিলেন। জিল সোজাসুজি মলির দিকে তাকিয়ে বলল, মলি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই খুনে পাগলটার সঙ্গে এক ঘরে বসে গল্প করছো? না, এই লোকটা মোটেই ভয়ঙ্কর প্রকৃতির লোক নয়। আর আমি নিজেও সাবধান আছি। যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে সামলাতে পারবো। হ্যাঁ, মিসেস বয়েলও এই কথাই বলেছিলেন। ওহ জিল, আবার? আচ্ছা, তুমি তো ওনাকে ক্রিস্টোফার বলেই ডাকছো দেখছি। এত ঘনিষ্ঠতা হলো কি করে? জিল, বোকার মতো কথা বলো না। আজকাল সবাই সবাইকে নাম ধরে ডাকে। হ্যাঁ জানি, কিন্তু তার জন্য একটু সময় লাগে। এরকম দুদিনেই সেটা হয় না। সম্ভবত তুমি রেনেকে আগে থেকেই চিনতে। ভদ্রলোক যে মিথ্যা পরিচয় দিয়ে এখানে আসবেন সেটাও হয়তো ঠিক করা ছিল। তুমি হয়তো ওনাকে ডেকেছো। জিল জিল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি ওনার সঙ্গে লন্ডনে দেখা করোনি? লন্ডনে? আমি কয়েক সপ্তাহের মধ্যে লন্ডন যাইনি। তুমি যদি লন্ডন না যাও তাহলে এই দস্তানার ভেতরে এই টিকিটটা কোথা থেকে এলো? ক্ষণিকের মধ্যে বোবা হয়ে গেল মলি। তুমি লন্ডন গিয়েছিলে তাই না? গিয়েছিলাম। ক্রিস্টোফার রেনের সঙ্গে দেখা করতে? না জিল, না। তাহলে কি জন্য? এখন এই মুহূর্তে আমি তার উত্তর দিতে তোমায় পারবো না। ও, তার মানে তুমি একটা গল্প বানাবার জন্য সময় চাইছো? জিল, তুমি এত নীচ। হ্যাঁ, এখন তো আমি নীচ হবই। এবার আমি তোমাকে বলি, তারের জাল কিনতে গেছিলে তুমি, তাই না, লন্ডনে? মোটেও না, আমি লন্ডন যাইনি। ইতিমধ্যে কিচেনের ভেজানো দরজাটা যে নিঃশব্দে ঈষৎ ফাঁকা হয়েছিল, দুজনের কারোরই তা নজরে পড়েনি। মৃদু শব্দে কেসে উঠলেন প্যারাভিসিনি। আশা করি তোমাদের দাম্পত্য কলহটা খুব সিরিয়াস কিছু নয়। হ্যাঁ, দাম্পত্য কলহ, ঠিকই বলেছেন আপনি। এসব ব্যাপার হালকাভাবে নেওয়া উচিত। তোমাদের বয়সটা আমি পেরিয়ে এসেছি, এবং বলতে লজ্জা নেই, আমার স্ত্রীও খুব মুখরা ছিলেন। যাই হোক, এখন আমি যা বলতে এসেছি তা হলো, আমাদের এই ইন্সপেক্টর ট্রেটার আমাদের সবাইকে ড্রয়িং রুমে যেতে বলেছেন। কথাবার্তায় মনে হলো ভদ্রলোকের মাথায় বোধহয় কোনো নতুন পরিকল্পনা এসেছে। জিল, আমি না হয় একটু পরে যাই, আমার তো একটু রান্না বাকি এদিকে। আমি কি আপনাকে রান্নায় সাহায্য করব ম্যাডাম? না মিস্টার প্যারাভিসিনি, আপনাকে সাহায্য করতে হবে না, আপনি আমার সঙ্গে চলুন। ম্যাডাম, আপনার স্বামী আমাকে বেশ ভয় করছেন। ভদ্রলোক কথা থামিয়ে আস্তে আস্তে শীষ দিতে শুরু করলেন। মলি বলে উঠল,
প্লিজ মিস্টার প্যারাভিসিনি, দোহাই, ওই শ্যুটটা আমার কাছে অসহ্য লাগছে। মলি, তুমি শান্ত হও। আর এখন রান্নাবান্না ছাড়ো, চলো ওখানে যাই। খুনের ব্যাপারটা নিয়ে আলোচনা বেশি জরুরি। মিস্টার ডেভিস, আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যেতে পারছি না। কিছু মনে করবেন না, কারণ ফাঁসির আসামি যেরকম প্রাতরাশটা এনজয় করে নেয়, আমিও এখন সেটা একটু করে নিই। সবাইকে দেখা গেল বড় ড্রয়িং রুমটায় এসে উপস্থিত হয়েছেন। মেটকাফের মুখে একটা চাপা রাগের ছাপ ফুটে উঠেছে। ট্রেটার কিন্তু বেশ প্রাণ চঞ্চল। ট্রেটার বললেন, আমি আজ সবাইকে এক জায়গায় চাই, কারণ আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে। আমি একটা পরীক্ষা করতে চাই। আশা করি আপনারা সবাই সাহায্য করবেন। আচ্ছা, এর জন্য কি অনেকটা সময় লাগবে? আমার আসলে ওদিকে রান্না কিছুটা বাকি। মিসেস ডেভিস, আমার মনে হয় একবেলা রান্নার থেকে হত্যাকারীকে ধরা আরও বেশি প্রয়োজনীয় কাজ। মিস্টার ট্রেটার, আপনি আমার স্ত্রীর সঙ্গে এইভাবে কথা না বললে বোধহয় ভালো হয়। সার্জেন্ট ট্রেটার, আপনার স্কি দুটো খুঁজে পেয়েছেন? না, এখনও পাইনি। তবে কে চুরি করেছে আর চুরি করার কারণটাই বা কি, সেটা আমি বুঝতে পেরেছি। অবশ্য এই ব্যাপারে আমি এখন কিছু বলবো না। আমিও এসে গেছি, আপনারা সবাই আছেন দেখছি। মিস্টার সার্জেন্ট, আমার মনে হয় এই ঘটনাগুলো নাটকের শেষে বললে বেশ একটা ভালো উত্তেজনা হবে অ্যান্ড উপভোগ্য হবে। মিস্টার প্যারাভিসিনি, এটা কোনো নাটক বা গল্প নয়। এখানে আমরা খেলা করতে আসিনি। আপনার কি মনে হয়? আমার কাছে তো এটা রঙ্গমঞ্চই মনে হচ্ছে, আর বেশ উপভোগও করছি। হ্যাঁ, যতক্ষণ না দোষটা নিজের ঘাড়ে এসে পড়ছে। ট্রেটার একটা পুলিশোচিত দৃঢ়তার সঙ্গে বলে উঠলেন, আমি যখন আপনাদের আগে জেরা করেছি, মিসেস বয়েল খুন হওয়ার সময় কে কোথায় ছিলেন তা আপনারা বলেছেন। যেমন ধরুন, মিস্টার রেনে, মিস্টার ডেভিস তারা নিজেদের শোয়ার ঘরে ছিলেন। মিসেস ডেভিস ছিলেন রান্নাঘরে, মেজর মেটকাফ নিচের গুপ্তকক্ষে, আর মিস্টার প্যারাভিসিনি পিয়ানো বাজাচ্ছিলেন। তাই তো? ট্রেটার একটু চুপ করে থেকে সকলের দিকে তাকালেন। তারপর আবার বলতে শুরু করলেন, আপনারা যে কথাগুলো বলেছেন তার সত্যতা যাচাই করার কোনো উপায় আমার কাছে নেই। আপনাদের কথা সত্যিও হতে পারে, মিথ্যেও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা মিথ্যে আর কোনটা সত্যি। এবার ধরে নেওয়া যাক 4 জনের মধ্যে একজন মিথ্যে কথা বলেছেন। তাই আমি একটা সুন্দর পরিকল্পনা করেছি, যার ফলে সত্যিকারের হত্যাকারীর সন্ধান পাওয়া যাবে। মিথ্যেবাদী যে হত্যাকারী এমন তো নাও হতে পারে, সে তো অন্য কোনো কারণেও মিথ্যে বলে থাকতে পারে। মিস্টার ডেভিস, আমার মনে হয় এক্ষেত্রে সেই সম্ভাবনা নেই। মিস্টার সার্জেন্ট, আপনার পরিকল্পনাটা কি? একটু আগেই তো বললেন যে যাচাই করার কোনো উপায় নেই। ঠিকই বলেছেন মিস্টার প্যারাভিসিনি, যাচাই করার উপায় নেই। তবে একটা উপায় ভেবেছি। আমি চাই আপনারা প্রত্যেকেই যদি অতীতের এই ভূমিকাটা আরেকবার অভিনয় করে দেখান। বাহ, অপরাধের পুনর্বিন্যাস। পদ্ধতিটা বেশ নতুন। কিন্তু এই অভিনয় থেকে আপনি কি জানতে পারবেন? মিস্টার ডেভিস, ক্ষমা করবেন, সেটা আমি আপনাকে বলতে পারবো না। কিছু মনে করবেন না। আপনি কি আমাদের ওই সময়ের ঘটনাগুলো অভিনয় করে দেখাতে বলছেন? হ্যাঁ, ঠিক তাই। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো। সবাই যেন অস্বস্তিকর একটা পীড়ায় ভুগছে। মনে মনে মলি ভাবল, এটা একটা ফাঁদ, একটা মৃত্যু ফাঁদ। এই ফাঁদটা মনে হচ্ছে কার্যকর করা হবে। ড্রয়িং রুমে এরকম পরিস্থিতি দেখে মনে হলো যেন 5 জনেই অপরাধী।
প্রত্যেকেই সার্জেন্টের দিকে অস্বস্তি ভরা চাউনিতে তাকাতে লাগলো। মিস্টার প্যারাভিশনি, আপনি তো পিয়ানোয় একটা গানের সুর তুলছিলেন, তাই না? আর আপনি তখন ঠিক যা করছিলেন দয়া করে আরেকবার করে দেখাবেন? হ্যাঁ, নিশ্চয়ই, না দেখানোর কি আছে। আচ্ছা, এই পিয়ানোর ভেতরে এখনই মৃত্যুর সুর ভেসে উঠবে। সকলে মন দিয়ে শুনুন। সেই সুর, 3টে ইঁদুর অন্ধ। প্যারাভিসিনি পিয়ানোর সাদা কালো রিডের ওপর হাত রাখলেন। ভদ্রলোক বেশ উপভোগ করছেন ব্যাপারটা। বড় ড্রয়িং রুমের মধ্যে সুরটা সবার মধ্যে একটা শিহরণ তুলল। সার্জেন্ট ট্রেটার তাকে থামিয়ে দিয়ে বললেন, ধন্যবাদ মিস্টার প্যারাভিশনি, ঠিক এইটাই জানতে চাইছিলাম। আগের বারেও নিশ্চয়ই আপনি ঠিক এইভাবেই বাজাচ্ছিলেন। হ্যাঁ সার্জন, একদম এইভাবেই। আর মাত্র 3বার আমি এই লাইনটা বাজিয়েছিলাম। মলির দিকে তাকালেন ট্রেটার, তারপর বললেন, মিসেস ডেভিস, আপনি কি পিয়ানো বাজাতে পারেন? হ্যাঁ আপনি কি এই সুরটা বাজাতে পারবেন? হ্যাঁ পারবো। ঠিক আছে মিস্টার প্যারাভিশনি, আপনি টুলটা একটু ছেড়ে দিন তো। মিসেস ডেভিস এখন পিয়ানোটা বাজানোর জন্য রেডি থাকবেন। কিন্তু সার্জন, আমি তো ভেবেছিলাম যে আমরা দ্বিতীয়বার যে যার কাজটা আরেকবার করে করে দেখাবো। আপনি ঠিকই বলেছেন, কাজটা ঠিকই করা হবে, কিন্তু কে কাজটা করবে সেই সিদ্ধান্তটা আমি নেব। এটার থেকেই তো একটা পরীক্ষার ফল বেরোবে। এটার থেকে ঠিক কি জানা যাবে আমি তো বুঝতে পারছি না। আশা করি আপনি সহযোগিতা করবেন। হ্যাঁ ঠিক আছে, আর এটা ছাড়া উপায় বা কি? আচ্ছা মিস্টার রেনে, আপনি যাবেন রান্নাঘরে, আর মিস্টার ডেভিস আপনি যাবেন মাটির নিচের ঘরে যেখানে মেজর মেটকাফ ছিলেন। মেজর মেটকাফ যাবেন মিস্টার ডেভিসের বেডরুমের টেলিফোন লাইন চেক করতে, আর রেনের শোয়ার ঘরে মিস্টার প্যারাভিশনি যাবেন যেখানে রেনের মতো করে উনি শীষ দেবেন। ওনারই প্রিয় সুর এই ইঁদুরের গানটা। আর মিসেস ডেভিস এখানে বসে পিয়ানো বাজাবেন। বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বললেন না। তারপর চারজনই কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে গেলেন। ট্রেটারও তাদের পেছন পেছন গেল। তারপর বলল, মিসেস ডেভিস, আপনি 1 থেকে 50 গুনবেন, তারপর পিয়ানো বাজানো শুরু করবেন। ট্রেটার সবার সঙ্গেই বেরিয়ে গেল। দরজাটা জোরে বন্ধ হবার সময় প্যারাভিসিনির কণ্ঠস্বর মলির কানে ভেসে এলো, পুলিশও যে কখনো এরকম ছেলে খেলা করে সেটা আমি জানতাম না। 48, 49, 50। গোনা শেষ করে এক মুহূর্ত অপেক্ষা করল মলি। তারপর সাদা কালো রিটগুলোর ওপর ঝুঁকে পড়ল। তার আঙুলের মৃদু স্পর্শে যেন প্রাণ ফিরে পেল পিয়ানোটা। বিরাট ড্রয়িং রুমের মধ্যে একটা নিষ্ঠুর ছন্দ যেন হেঁটে ঘুরে বেড়াচ্ছে। 4 দেওয়ালের মধ্যে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে সুরটা। 3টে ইঁদুর অন্ধ, জানলা কপাট বন্ধ। মলির মনে হলো তার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছে। ক্রমশ শিরায় শিরায় ফুটে উঠছে এক অস্থির উত্তেজনা। শরীরের সমস্ত রক্তকণিকাগুলো যেন নাচতে শুরু করেছে তালে তালে। দোতলায় শোবার ঘর থেকে কেউ শীষ দিচ্ছে একই সুরে, তবে শব্দটা খুবই মৃদু এবং অস্পষ্ট। কান পেতে না শুনলে ঠিক উপলব্ধি করা যায় না। প্যারাভিসিনি তাহলে রেনের ঘর থেকে কি শীষ দিচ্ছেন? ক্রিস্টোফারের ভূমিকাটা বেশ ভালোই ফুটিয়ে তুলেছেন।
আচমকা পাশের ঘর থেকে ভেসে এলো রেডিওতে একটা সুরেলা কণ্ঠস্বর। সার্জেন্ট ট্রেটার বোধহয় রেডিওটা চালিয়ে দিয়েছেন। ভদ্রলোককে মিসেস বয়েলের ভূমিকা গ্রহণ করলেন, কিন্তু কেন? এই পরিকল্পনার পেছনের উদ্দেশ্যটা কি? ফাঁদটাই বা কোথায়? ফাঁদ যে একটা পাতা আছে তাতে কোনো সন্দেহ নেই। মলি অন্তত মনে মনে নিশ্চিত। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া তার পিঠে এসে লাগল। কেউ যেন নিঃশব্দে তার পেছনে দাঁড়িয়ে একটা তুষার শীতল হাত রাখল ঘাড়ের ওপর। মলি চমকে উঠে পিছনে তাকালো। কেউ কোথাও নেই। দরজাটাও আগের মতোই বন্ধ, কিন্তু দরজাটা নিশ্চয়ই কেউ খুলেছিল, নইলে ঠান্ডা হাওয়ার স্পর্শ আসবে কেন? মলি মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠল। কেউ কি অলক্ষ্যে ঘরের মধ্যে ঢুকে পড়েছে? প্যারাভিসিনি? কিন্তু ভদ্রলোক তো আগের মতোই শীষ দিচ্ছেন। রেনের ঘর থেকেই আসছে শব্দটা। হঠাৎ একটা কথা মনে হতেই মলি পিয়ানোর ওপর থেকে হাত গুটিয়ে নিল। এই সময় ড্রয়িং রুমের ভেজানো দরজাটা আস্তে আস্তে খুলে গেল। মলি ভেবেছিল বোধহয় প্যারাভিসিনি। সে ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু সার্জেন্ট ট্রেটারকে দেখে সে মনোবল ফিরে পেল। ওহ, সার্জেন্ট ট্রেটার, আমি যা ভয় পেয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ মিসেস ডেভিস। আপনার উদ্দেশ্য কি সফল হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। যাকে চাইছিলাম তাকেই পেয়েছি। ও, তাহলে প্রকৃত অপরাধী কে? মিসেস ডেভিস, আপনি কি সত্যিই জানেন না? কিন্তু ব্যাপারটা তেমন কিছু নয়। আপনি বোকা বলেই সেই লোকটিকে খুঁজে পাননি। শুধু আপনি কেন, আপনারা সকলেই বোকা। আর আপনাদের এই বোকামি আমাকে তৃতীয় শিকারের মুখোমুখি করে দিয়েছে। এই সুযোগটাই চাইছিলাম। সত্যি ম্যাডাম, আপনার এখন সাংঘাতিক বিপদ। আমার? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমার বক্তব্য কিন্তু খুব একটা জটিল নয় মিসেস ডেভিস। মিসেস বয়েলের মতো আপনিও সত্যটা লুকিয়েছেন, সব কিছু স্বীকার করেননি। তার মানে আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আপনি। আমি যখন লংরিজ ফার্মের মামলাটার কথা বললাম, সমস্ত ঘটনা আপনি কিন্তু জানতেন, কিন্তু আপনি কোনো কিছুই স্বীকার করলেন না। উল্টে আপনি অস্থির হয়ে উঠলেন। মিসেস বয়েল যে ওই সময় পুনর্বাসন দপ্তরের একজন অফিসার ছিলেন তা প্রথমেই আপনি জানতেন। আপনারা দুজনেই একই অঞ্চলের অধিবাসী। আমি মনে মনে হিসেব করে দেখলাম তৃতীয় শিকার হওয়ার সম্ভাবনা কার সব থেকে বেশি। তখন সবার আগে আপনার মুখটাই আমার মনে ভেসে উঠল। লক্ষ্য করলাম এই মামলার ব্যাপারে আপনি অনেক কিছুই জানেন। মলি অবাক চোখে ট্রেটারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, আপনি এসব কি বলছেন? আপনার বিয়ের আগের পদবি ছিল ওয়েনরাইট। আমি কি ঠিক বলছি? হ্যাঁ, সেটা ঠিক। আপনাকে দেখে যতটা কম বয়সী মনে হয়, আসলে কিন্তু আপনি ততটা ছেলে মানুষ নন ম্যাডাম। 1940 সালের ওই দুর্ঘটনার সময় আপনি স্থানীয় স্কুলের শিক্ষিকা ছিলেন। না, আমি না। সত্যটা স্বীকার করুন মিসেস ডেভিস। আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। বিশ্বাস করব? লংরিজ ফার্মের যে শিশুটা মারা গিয়েছিল অত্যাচারের ফলে, সে মারা যাওয়ার আগে আপনাকে একটা চিঠি পাঠিয়েছিল। কোনো রকমে চুরি করে কষ্ট করে সে ঠিকানাটা জোগাড় করেছিল আপনার। কিন্তু তার কি ফল হলো? কোনো ছাত্র ঠিক সময় স্কুলে হাজির হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব শিক্ষিকার, কিন্তু সেই দায়িত্ব আপনি পালন করেননি।
হতভাগ্য ছাত্রের অনুরোধটা আপনার পাষাণ হৃদয়কে একটুও নাড়াতে পারেনি। এমনকি ওই চিঠিটারও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। দাঁড়ান দাঁড়ান, আপনি ভুল করছেন। আমি না, যার কথা বলছেন তিনি আমার দিদি। আমার দিদি আমার থেকে 7 বছরের বড়। সে শিক্ষিকা ছিল, কিন্তু সে চিঠিটা পায়নি। সে তখন খুব অসুস্থ ছিল। তার হাতে যদি চিঠিটা পৌঁছতো সে নিশ্চয়ই কিছু করত। আমার দিদি খুবই অনুভূতিপ্রবণ মানুষ ছিল। যে ঘটনা ঘটেছিল তার জন্য আমার দিদিও দায়ী ছিল না। তার এর পেছনে তার কোনো হাত ছিল না। মলি নিজের অজান্তেই 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। তার শরীরটা তখন কাঁপছে। তারপর নিজেকে সংযত করে যখন মুখ তুলল, তখন ট্রেটার তীব্র চোখে তার দিকে তাকিয়ে আছে। ট্রেটার ধীরে ধীরে বলল, তাহলে আপনি নন, আপনার দিদি। ঠিক আছে, তাতেই বা কি এসে যায়? আপনার বোন, আপনার দিদি, আপনার ভাই। ট্রেটারের ঠোঁটের কোণে দেখা গেল একটা কুটিল হাসি। কথা বলতে বলতেই পকেটে হাত ঢুকিয়ে কি যেন একটা বের করল। মলি অবাক চোখে তাকিয়ে রইল ট্রেটারের হাতের জিনিসটার দিকে। তারপর অস্ফুট স্বরে বলে উঠল, রিভলভার। মিসেস ডেভিস, আমার হাতে এই রিভলভারটা দেখতে পাচ্ছেন? আমার নাম জিন। আমি হতভাগ্য জর্জের ভাই। আপনি আমায় পুলিশ বলে মনে করেছিলেন, তাই না? এই ম্যাক্সওয়েল মানারে পা দেওয়ার আগে আমি টেলিফোনের তারটা কেটে দিই। সেই জন্য আর আপনি চাইলেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। মলি কোনো কথা বলতে পারল না। তার 2 চোখে বিস্ময়। রিভলভারের নলটা তার দিকেই তাক করা। মিসেস ডেভিস, 1 পাও নড়বেন না প্লিজ। আর চেঁচিয়ে লোকও জড়ো করার চেষ্টা করবেন না, কারণ তাহলেই ট্রিগারের ওপর আমার আঙুলের চাপ পড়বে। হ্যাঁ, আমি সেই হতভাগ্য জর্জের বড় ভাই। লংরিজ ফার্মে যে জর্জ মারা গিয়েছিল, ওই নোংরা নিষ্ঠুর মেয়েটা আমাদের ওখানে পাঠিয়েছিল। সেই ফার্মের কর্মচারী ছিলেন মিসেস গ্রেগ। আমাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করতেন। আপনিও আমাদের কোনো সাহায্য করেননি। 3টে অন্ধ ইঁদুরের মতো আমরা ওই ফার্মে বন্দি হয়ে জীবনযাপন করতাম। তখনই মনে মনে ভাবতাম, বড় হলে আমি আপনাদের প্রত্যেককে মেরে ফেলব। এই প্রতিজ্ঞার কথা আমি ভুলিনি, এবং কিভাবে আমার এই প্রতিজ্ঞা সার্থক করব তা সব সময় ভাবতাম। আমাকে মেরে তুমি কোথাও পালাতেও পারবে না তো? তোমার ওই স্কি দুটো, ওগুলো তো নেই? হ্যাঁ, আমার স্ক্রি দুটো কেউ সরিয়ে রেখেছে। তবে আমার কোনো চিন্তা নেই জানেন, কারণ এই মুহূর্তে যে রিভলভারটা আমার হাতে, এটা আপনার স্বামীর। আমি ড্রয়ার থেকে চুরি করেছি। সকলে ভাববে আপনাকে তিনিই খুন করেছেন। আমার তাতে কিছু যায় আসে না। সমস্ত ব্যাপারটাই বেশ মজার, তাই না? এই ধরনের লুকোচুরি খেলতে আমার দারুণ লাগে। লন্ডনের ওই মেয়েটা মারা যাওয়ার আগে আমাকে চিনতেই পারলো না। তখন তার মুখেও দেখা দিয়েছিল একটা ভয়ের ছাপ। আর এই বোকা বুড়ি মিসেস বয়েল, ওই খুনটাও কম মজার ছিল না। ট্রেটারের চোখে মুখে আনন্দ। সে মাথা দুলিয়ে শীষ দিতে লাগল। ঠিক সেই মুহূর্তে কেউ যেন বলে উঠল, মিসেস ডেভিস, আপনি এক্ষুনি মেঝেতে শুয়ে পড়ুন। ট্রেটার যেন হঠাৎ হকচকিয়ে গেল। তার হাতের মুঠো রিভলভারটা কেঁপে উঠল। মলি তৎক্ষণাৎ নরম কার্পেটের মধ্যে শুয়ে পড়ল।
ইতিমধ্যে মেজর মেটকাফ এসে লাফিয়ে পড়লেন ট্রেটারের ওপর। ট্রেটারের রিভলভারটা দূরে ছিটকে পড়ল। আচমকা একটা গুলি গিয়ে লাগলো দেওয়ালে টাঙানো একটা অয়েল পেন্টিংয়ের বুকে। সমস্ত ড্রয়িং রুমে একটা বিশৃঙ্খল পরিবেশ। জিল রিভলভারের আওয়াজ পেয়ে দৌড়তে দৌড়তে এসে হাজির হলো। তার পেছনে পেছনে মিস্টার রেনে ও মিস্টার প্যারাভিসিনি। প্রত্যেকের চোখেই একটা উৎকণ্ঠা ও ভয়। মেজর মেটকাফ ছদ্মবেশী ট্রেটারের দুটো হাতে পরিয়ে দিলেন হ্যান্ডকাফ। তারপর পরিবেশটা সকলকে বুঝিয়ে দিলেন। মিসেস ডেভিস, আপনি যখন পিয়ানো বাজাচ্ছিলেন তখন আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়েছিলাম আর ওই সোফাটার আড়ালে লুকিয়েছিলাম। আমি প্রথম থেকেই জানতাম এই লোকটা কোনো পুলিশ অফিসার নয়, তাই আমি ওকে চোখে চোখে রেখেছিলাম। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে আমাকেই পাঠানো হয়েছিল। আমি হলাম ইন্সপেক্টর ট্রানার। আপনাদের কাছে যে ফোনটা এসেছিল সেটা পুলিশের কাছ থেকে আসেনি, ওটা একটা ভুয়ো ফোন ছিল। ওই ফোনটা ট্রেটারই করেছিল। তারপর ও এসে তারটা কেটে দেয় যাতে বাইরের জগতের সঙ্গে আপনাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরেকটা কথা, ওর স্কি দুটো আমিই লুকিয়ে রেখেছিলাম যাতে ও এখান থেকে পালিয়ে যেতে না পারে। ভদ্রলোক একবার ট্রেটারের দিকে তাকালেন, তারপর বললেন, তাহলে ট্রেটার আর কোনো গন্ডগোল করার চেষ্টা করুন। ট্রেটারের মধ্যে দেখা গেল এক আমূল পরিবর্তন। আগের উগ্রতা তার মধ্যে আর দেখা গেল না। শান্ত ছেলের মতো সে এখন বাধ্য ও বিনয়ী। তার গলাটাও মনে হলো একটা অল্প বয়সী ছেলের মতো। সে বলে উঠল, জর্জ, জর্জ আমার ভাই, আর জর্জ আমার উপর রাগ করবে না তো? জর্জ তোমার উপর একটুও রাগ করবে না, তোমায় কোনো চিন্তা করতে হবে না। জিলের পাশ দিয়ে যাবার সময় মেটকাপ বলে উঠলেন, উন্মাদ, একেবারে বদ্ধ উন্মাদ। ট্রেটারকে সঙ্গে নিয়ে মেটকাপ বাইরে চলে গেলেন। মিস্টার প্যারাভিসিনি দুপা এগিয়ে এসে ক্রিস্টোফারের হাত ধরে বললেন, চলুন এবার আমরাও এই ঘর থেকে চলে যাই। বড় ড্রয়িং রুমটার মধ্যে মলি ও জিল পরস্পরের দিকে তাকালো। জিলের দুই বাহুর মধ্যে ধরা দিল মলি। তখনও সে ভয়ে কাঁপছে। জিল এক রাশ উৎকণ্ঠার সুরে বলল, তুমি কোনো আঘাত পাওনি তো মলি? না না, আমি ঠিক আছি। জানো, আমি প্রথমে ভেবেছিলাম এই যে তুমি লন্ডনে গিয়েছিলে বলনি, সেই জন্য। হ্যাঁ গিয়েছিলাম তো। আসলে আগামীকাল আমাদের বিবাহ বার্ষিকী, তোমার জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, তাই বলিনি। কি আশ্চর্য, আমি তো লন্ডন গিয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, তোমার জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম। এ বাবা, আর আমি কি ভাবলাম। ছি 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 ছি, মিস্টার রেনেকে নিয়ে তোমাকে আমি সত্যি, আমার খুব অন্যায় হয়েছে, ক্ষমা করো মলি। জিল, তুমি আমাকে ক্ষমা করো। মলি, ঝিল। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প, মৃত্যুফাঁদের শেষ পর্ব। গল্প পাঠ অভিনয় ছিলাম আমি, নিবেদিতা, দৈপায়ন এবং অরিন।